তো আগের দিন আমি এইগুলো মানে করিয়েছিলাম ক্লাসে, হোম টাস্কেও দিয়েছিলাম। তো এই 3টে সাম, তো এই 3টে সাম যারা করে পাঠিয়েছো ভালো, যারা না করেছো তাদেরকে বলবো যে করতে অঙ্কগুলোকে। তো এখানে বলে দিচ্ছি অঙ্কগুলোকে। বলছে স্টেট দ্য এন্ট্রি ফর ইন্টারেস্ট অন ক্যাপিটাল অফ দি পার্টনার্স ইন এ ফার্ম @ 10% পার অ্যানাম অন দি ক্যাপিটাল 60,000 টাকা, 50,000 টাকা আর 40,000 টাকা। ইন্টারেস্ট অন ক্যাপিটালের জার্নাল এন্ট্রি করতে বলছে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল তো আমরা বার করা জানি, যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি করে বের করতে হয়। যে যত পার্সেন্টেজ আছে, মানে ধরো 60,000 এই সেই যা আছে পার্সেন্টেজ, যা সময় অনুযায়ী আছে, তো সেই অনুযায়ী গিয়ে করে দিতে হবে। এবার এন্ট্রিটা কি? তো সবার প্রথমে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি করে পার্টনার, আমরা ডাইরেক্ট বলতে পারি ইন্টারেস্ট অন ক্যাপিটাল পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্টকে বাড়ায়, কিন্তু এটা দুটো এন্ট্রি সাধারণত হয়ে থাকে। একটা হলো মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল মানে ডিউ করা হলো, মানে প্রথমে দেওয়া হলো, তারপর সেটাকে ট্রান্সফার করা হলো, এইভাবে আমাদের হয়ে থাকে। তো সবার প্রথমে আমাদের হয়ে থাকে কি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমাদের কি করে, পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্টকে কি করে, বাড়ায়, তাই তো। পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্টকে যদি বাড়াবে, তাহলে সেটাই তো আমাদের কি করবে, পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্টকে কি করবে, আমাদের ক্রেডিট করবে, ডেফিনেটলি স্যার ক্রেডিট করবে। তার জন্য সবার প্রথমে অ্যালাউ করা হবে। তাহলে আমাদের কি হবে স্যার, তাহলে আমরা লিখতে পারি যে স্যার ক্যাপিটাল অ্যাকাউন্টকে বাড়াচ্ছে, তো তার জন্য টু, যেই পার্টনারের ক্যাপিটাল অ্যাকাউন্ট থাকবে সেই পার্টনার টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট, সরি আমার ডেবিট লিখছি, চিন্তা করো, যাই হোক এস ক্যাপিটাল অ্যাকাউন্ট হলো। এবার ডেবিট কে করবে, আইওসি মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট, শর্টে লিখলাম ডেবিট। এটা আমরা কি করলাম, অ্যালাউ করার এন্ট্রি হলো। ওকে, ধরো 6,000 টাকা, জাস্ট আমি এন্ট্রিটা দেখিয়ে দিচ্ছি, 6,000। ওকে, এবার এটাকে আমাদের কি করতে হবে, প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করতে হবে। এটা আমরা অ্যালাউ করলাম, তারপর আমরা কি করব, ট্রান্সফার করব প্রফিট অ্যান্ড লসে। তাহলে প্রফিট অ্যান্ড লসের মধ্যে ট্রান্সফার করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, প্রফিট অ্যান্ড লস আমাদের কি হয়ে থাকে, মানে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের কথা বলছি, কি হয়ে থাকে সেটা আমাদের একটা নমিনাল অ্যাকাউন্ট, ফার্মের রেসপেক্টে এটা করছি। তার জন্য আমরা লিখব প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট। এবার ট্রান্সফার করা মানে কি, মানে এটা পিএল এ ট্রান্সফার করে দিচ্ছি, মানে আইওসিটাকে এবার ধ্বংস করে দেবো। তাহলে টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট 6,000, এটা কি করলাম, ট্রান্সফার করলাম। এবার তোমরা যদি এন্ট্রিটার দিকে লক্ষ্য করো, দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল ডেবিট, ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্রেডিট কেটে গেল। তাহলে আলটিমেট এন্ট্রিটা কি হলো, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট 6,000। তাই আমরা যখন প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট বানাই, তখন ওইখানে আমরা লিখে থাকি টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট, মানে টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে এখানে লিখে দিই এস ক্যাপিটাল অ্যাকাউন্ট। বুঝতে পেরেছো? তাহলে আলটিমেট এন্ট্রিটা এইভাবে আসবে। তো আমাকে যদি এন্ট্রি করতে বলে, তো ডাইরেক্ট তোমরা এটা লিখতে পারো যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট 6,000। না হলে প্রথমে আমাদের অ্যালাউ করাতে হবে, তারপর মানে এইটা প্রথমে অ্যালাউ করাতে হবে, তারপর ট্রান্সফার করতে হবে। 4টে এন্ট্রিও হতে পারে। এবার এটা তোমার মানে দুটো এন্ট্রিও হতে পারে। এটা তোমার এবার এমসিকিউর মধ্যে যা থাকবে সেই অনুযায়ী তুমি করবে। মানে তোমরা জেনে গেলে স্যার সবার প্রথমে আমাকে কি করতে হয়, ইন্টারেস্ট অন ক্যাপিটালকে কি করতে হয়, অ্যালাউ করতে হয়। তার জন্য আমরা অ্যালাউ করে দিলাম ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল। এটা জানতে হবে স্যার, ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমাদের এখানে এক্সপেন্স, আর এস ক্যাপিটাল আমাদের বাড়ছে, হয়ে গেল। এটা নর্মাল স্যার, কমন। এবং স্যার এটা কি এখানেই থেকে যায় না স্যার, এটা আমাদের তো যদি পিএল এ করতাম তাহলে পিএল এ নিয়ে যেতাম, কিন্তু এখানে আমরা অ্যাপ্রোপ্রিয়েশনে করি, তাহলে অ্যাপ্রোপ্রিয়েশনে নিতে হবে। মানে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটালের জন্য টু আইওসি করে দিতে হবে। ঠিক আছে, বা তুমি ডাইরেক্টও করতে পারো, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল। এবার এটা তোমার অঙ্ক যেভাবে থাকবে সেইভাবে, তো বাদ বাকিগুলো সেরকমই হবে। তারপরেরটা বলছি এবি পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লস 2:1,
with capital 60,000, 40,000, profit earned during the year 3,600. The partnership deed is silent as on interest on capital calculate the distribution of profit. তাহলে পার্টনারশিপ ডিডে বলা নেই, ঠিক আছে, তার জন্য 3600টাকে 2:1 ডিভিশন করে দাও, 2:1 36টাকে ডিভিশন করে দাও, তাহলে আমাদের কি হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল। প্রফিট হলে তো আমাদের পার্টনার্স ক্যাপিটাল অলওয়েজ ক্রেডিট হবে, আর প্রফিট অ্যান্ড লস ডেবিট হবে। এটার কোনো আমাদের ডিউ করা বা এরকম কোনো ব্যাপার থাকে না, তাই না? আমরা যখন প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট বানাই তখন এখানে লাস্টে গিয়ে লিখি না, টু ডিভিজিবল প্রফিট বলে লিখে লাস্টে ব্যালেন্স করে ডিস্ট্রিবিউট করে দিই। তাহলে 3600টাকে 2:1 ডিস্ট্রিবিউট করে দেবে, তাহলে একজন পাবে 2400, একজন পাবে 1200, বোঝা গেল? তার এন্ট্রিটা হয়ে থাকে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন টু এস ক্যাপিটাল, বিস ক্যাপিটাল, যারা যা আছে। থার্ডেরটা বলছে এ আর বি আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসে 2:1 উইথ ক্যাপিটাল 2,500, 25,000 আর 20,000। দি পার্টনারশিপ ডিড প্রোভাইডস ইন্টারেস্ট অন ক্যাপিটাল 6% পার অ্যানাম অ্যান্ড দ্য প্রফিট মেড ডিউরিং দ্য ইয়ার 1800 থ্রু দ্য ডিস্ট্রিবিউশন অফ প্রফিট। এটা তোমরা জানো, দেখবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যালকুলেট করে কত হচ্ছে, যদি বেশি হয় ডেফিনেটলি প্রফিট তো হয়েছে, যদি প্রফিট বেশি থাকে তাহলে নর্মাল পেয়ে যাবে, কিন্তু যদি প্রফিট কম হয় তাহলে আমাদের কি নিতে হয়, ইন্টারেস্ট অন ক্যাপিটাল রেশিও নিতে হয়, নিয়ে আমাদের ওই রেশিওতে 1800 টাকাটাকে ডিস্ট্রিবিউট করে দিতে। এটা আমরা আগেও বলেছিলাম। ওকে, তাহলে এইটা ছিল আমাদের টোটাল আইওসির যা যা আমাদের আসতে পারে, যেরকম যেরকম আসতে পারে সেইগুলো আমরা পুরো প্রপার ভাবে আমরা কি কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা করব কি আইওডি, মানে ইন্টারেস্ট অন ড্রয়িংস। এবার আমরা কি করব, ইন্টারেস্ট অন ড্রয়িংস। আমরা দেখেছিলাম যে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের বাই সাইডে হলো প্রফিট থাকতো, টু সাইডে লস থাকতো, এবং আমাদের বাই সাইডে ইন্টারেস্ট অন ড্রয়িংস থাকতো, টু সাইডে ইন্টারেস্ট অন ক্যাপিটাল থাকতো, এদিকে কমিশন থাকতো, স্যালারি থাকতো। তো এইগুলো প্রত্যেকটা আমরা আইটেম ডিসকাশন করবো বলেছিলাম। তারপর ফুল ফ্লেজিড আমরা পার্টনারদের অ্যাপ্রোপ্রিয়েশন বানাবো এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট এর আগেও ডিসকাস করে দিয়েছি। এবার ব্যাপার হচ্ছে যে ইন্টারেস্ট অন ড্রয়িংস, তো আমরা জানি ড্রয়িংস দু ধরনের হয়ে থাকে, একটা এগেন্স্ট ক্যাপিটাল, একটা এগেন্স্ট প্রফিট। এগেন্স্ট ক্যাপিটাল হলো সেইটা যেটা আমরা ক্যাপিটাল উইথড্রন করছি, এবং সেইটাকে আমাদের কি বলা হয়ে থাকে, নর্মাল ক্যাপিটাল তোলা, ক্যাপিটাল রাখা। সেটা যখন তখন যে কেউ করে না, বিজনেসের মধ্যে যখন পার্মানেন্টলি কেউ ক্যাপিটাল তুলে নিতে চায় তখন এইটা করে, এবং এটা বেশি আমাদের টাকার পরিমাণের উপর হয়ে থাকে। কিন্তু এই ইন্টারেস্ট অন ড্রয়িংস আমাদের কি হয়ে থাকে, ড্রয়িংস এগেন্স্ট প্রফিটের উপর হয়ে থাকে। মানে এইটা আমরা যে নর্মাল ড্রয়িংস ক্লাস 11 থেকে পড়ে আসছি সেই ড্রয়িংসে আমাদের হয়ে থাকে। ওকে, তো ড্রয়িংস মানে কি, যখনই আমরা ব্যক্তিগত ব্যবহারে পার্সোনাল ইউজেজের জন্য আমরা প্রতিষ্ঠান থেকে টাকা তুলি বা অ্যাসেট তুলি, টাকাও অ্যাসেট, মানে অ্যাসেট ইন দ্য সেন্স আমি মেটেরিয়ালিস্টিক অ্যাসেটের কথা বলছি, ঠিক আছে, এইগুলো যখনই আমরা তুলে থাকি, যা কিছু তুলে থাকি সেটাকে আমাদের ড্রয়িংস বলে। এবার এর উপর কেন ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করা হয়, কারণ তুমি ধরো বিজনেসের মধ্যে ক্যাপিটাল দিচ্ছ, বিজনেসের মধ্যে ক্যাপিটাল দিলে তোমার কি হয়, স্যার বিজনেসে ক্যাপিটাল দিলাম, আমার এই টাকাটা অন্য জায়গায় থাকতে পারছো, তার জন্য আমি অ্যাকাউন্টসের টু ভিউর জন্য আমি ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যালকুলেট করি। এটা তো আমারই টাকা, আমার মধ্যেই রোল হচ্ছে, কিন্তু আমি এটা অ্যাকাউন্টের টু ভিউর জন্য আমরা ক্যালকুলেট করি। এবং কেউ ধরুন স্যার বেশি টাকা দিচ্ছে, কম টাকা দিচ্ছে, তার ক্ষেত্রে ফেয়ারনেসের জন্য এটা করা হয়। ইন্টারেস্ট অন ড্রয়িংসটাও সেরকম, ধরো তুমি বিজনেসের মধ্যে টাকা লাগিয়েছো, এখনো প্রফিট হয়নি, কিন্তু তুমি বলছো বিগত কিছু বছরে আমার কিছু প্রফিট হয়েছিল, এই বছর আমার প্রফিট হবে। তোমাদের মনে প্রশ্ন থাকতেও পারে, স্যার লস হলে সেইটাও অ্যাকাউন্টিংয়ে ঠিক অ্যাডজাস্ট হয়ে যায়, ধরে নাও প্রফিট হবে। এই ভেবে কি হলো, একজন মিস্টার এক্স সে কি করলো, বিজনেস থেকে টাকা তুলে নিল, ঠিক আছে, ভালো করে বোঝো, বিজনেসের মধ্যে তার অলরেডি ক্যাপিটালই লেগে আছে, 100 টাকা দিয়ে সে ব্যবসা শুরু করেছে, তার মধ্যে বিজনেসে তার 100 টাকাই ঢুকে আছে, কিন্তু সে বলছে না ভাই, আমি এই টাকাটা ক্যাপিটাল হিসাবে তুলছি না, এটা আমি ফিউচার প্রফিট থেকে তুলছি। আমি একটা কথা বারবার বলে দিয়েছি যে এইগুলো আমাদেরই টাকা, আমাদেরই সবকিছু, সবকিছু আমাদেরই, আমরা খালি হিসাবে টু ভিউর জন্য করছি, এটা নিয়ে কেউ কনফিউজ হয়েও না, এই ঘটনাগুলো আগেও আলোচনা করা আছে। তো সে বললো আচ্ছা ঠিক আছে, আমি এইভাবে তুলছি। এবার বিজনেসের রেসপেক্টে, বিজনেসকে আমরা একটা ব্যক্তি হিসাবে ধরে তো অ্যাকাউন্টিং করি, তো বিজনেসের রেসপেক্টে ভাবো, বিজনেসের কাছে এই টাকাটা এখন তুলে নিচ্ছে, ঠিক আছে, তো বিজনেস তো এই ধরো এখান থেকে ধর 30 টাকা তুলে নিল, এই 30 টাকা তো বিজনেস আরো অন্য জায়গায় কাজে লাগাতে পারতো, আরো অন্য কিছু অ্যাসেটস এর মধ্যে ইনভেস্ট করতে পারছো, তার জন্য এই টাকাটা যখন ফেসে গেল বিজনেসের, তো তার জন্য ভাই তুমি আমাকে ইন্টারেস্ট অন ড্রয়িংস দাও। বিজনেস বলে তুমি আমাকে ইন্টারেস্ট অন ড্রয়িং দাও, তার জন্য অ্যাকাউন্টিং পয়েন্ট অফ ভিউ থেকে এটা আমাদের কি বাই সাইডে থাকে, এটা আমাদের বিজনেসের ইনকাম,
ঠিক আছে, এবং যাতে কোনো পার্টনাররা বারবার যাতে বিজনেস থেকে টাকা না তোলে, তার জন্য আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংস নেওয়া হয়। বোঝা গেল? ইন্টারেস্ট অন ড্রয়িংস, এটা তো আমি আগেও বুঝিয়েছিলাম অনেক বেটার করে, আরো ডিটেলে। এখানেও আমি বুঝিয়ে দিলাম যে ইন্টারেস্ট অন ড্রয়িংসটা কেন আমাদের নেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এবার ব্যাপারটা হলো ইন্টারেস্ট অন ড্রয়িংস কোথায় দেখা হয় না? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, এবং এটা চার্জ হয় না, কি এটা অ্যাপ্রোপ্রিয়েশন হয়ে থাকে। ওকে, এবার আমাদের দুই ধরনের ড্রয়িংস হয়ে থাকে। আমাদের কি হয়ে থাকে? দুই ধরনের ড্রয়িংস হয়ে থাকে, একটা রেগুলার ড্রয়িংস, একটা ইরেগুলার ড্রয়িংস। ঠিক আছে, এবার রেগুলার ড্রয়িংস ইরেগুলার ড্রয়িংসটা কি দেখো। ধরো কোনো ব্যক্তি ধরো জানুয়ারি মাসে ধরো সে 10,000 টাকা তুললো, আবার গিয়ে সে ফেব্রুয়ারি মাসে 12,000 টাকা তুললো, জানুয়ারি ফেব্রুয়ারি এক মাস পরই তুললো, আবার সে গিয়ে ধরো মে মাসে গিয়ে 13,000 টাকা তুললো। দেখো এই গ্যাপটা এখন এক মাস, কখন 2 মাস, এইগুলো মানে রেগুলার না, যে পরপর না, যে ইকুয়াল ইন্টারভেল বা ইকুয়াল অ্যামাউন্ট তুলছে না। সে কি করছে? একটা উল্টো পাল্টা ভাবে টাকা তুলছে, কোনো ফ্যাশনে না। ধরো জানুয়ারিতে তুললো, আবার ফেব্রুয়ারিতে তুললো, আবার মার্চে তুললো, একটা এক মাস এরকম একটা গ্যাপ তৈরি হচ্ছে। কেউ জানুয়ারিতে তুললো, আবার মার্চে তুললো। ঠিক আছে, বুঝতে পারছো? তারপর আবার মেতে তুললো, ফেব্রুয়ারি এপ্রিল, মানে এক মাস গ্যাপ করে করে তুলছে কেউ পরপর এক মাস। এটা একটা ফ্যাশন, একটা রেগুলারিটি মেনটেন হচ্ছে। কিন্তু ইরেগুলার মানে সেক্ষেত্রে সে যখন তখন যা ইচ্ছা ভাবে তুলছে টাকা। ওকে, আর রেগুলার ড্রয়িংস তো বললামই, যেটা হলো আমাদের একটা সেম পরিমাণ টাকা, মানে প্রত্যেক এক মাস অন্তর সে 10,000 টাকা করে তোলে, মানে জানুয়ারিতে 10,000, আবার মার্চে গিয়ে 10,000, আবার মেতে গিয়ে 10,000, এরকম ভাবে তোলে। এটাকে বলে আমাদের রেগুলার ড্রয়িং। ওকে, বোঝা গেল? এবং এখানে আমরা টাকাটাই যেটা হয়ে থাকে সেটারই হিসাব করছি, কোনো অ্যাসেট আলাদা করে ওইভাবে না, টাকাটা, মূল্যটা। ওকে, এবার আমরা কি ক্যালকুলেট করছি? ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট করছি। আর আমি প্রথম ক্লাস থেকেই বলে দিয়েছি, পৃথিবীর যে কোনো ইন্টারেস্ট ক্যালকুলেট করার জন্য বেসিক ফর্মুলা হলো আমাদের কি? পি ইন্টু আর ইন্টু টি। এমনকি কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাও হলো এইটা। তোমরা যদি ক্লাস 10-এ পড়ে থাকো, সেটা অন্যভাবে একটা হয়ে থাকে, এইটাই থাকে ফর্মুলাটা, সেটা অন্যভাবে হয়ে থাকে, যাই হোক। তো এইটা আমাদের বেসিক ফর্মুলা। ওকে, একটা কিছু টাকা থাকবে, সেই টাকাটা কিছু একটা রেটের মধ্যে থাকবে, এবং সেটা কিছু একটা সময়ের জন্য থাকবে। ওকে, ইন্টারেস্ট অন ক্যাপিটালও যেমন বার করেছিলাম, ইন্টারেস্ট অন ড্রয়িংও সেরকম। বোঝা গেল? এইটা বেসিক ফর্মুলা। ওকে, তো এইখানে আমি দেখো একটা অঙ্ক নিচ্ছি, এখানে দেখলে বুঝে যাবে, খুবই সিম্পল। তো বলছে, দেখো তোমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল অলরেডি করে রেখেছো। বলছে ইন এ পার্টনারশিপ ফার্ম, পার্টনার্স আর চার্জ আইওডি 15% পার অ্যানাম ডিউরিং দ্য ইয়ার 31 মার্চ 2020, আর পার্টনার উইথড্র অ্যাজ ফলোস। ঠিক আছে, বলছে একটা পার্টনারশিপ ফার্মের মধ্যে কি করছে? 15% পার অ্যানাম মানে প্রতি বছরের বেসিসে কি করা হচ্ছে? ইন্টারেস্ট অন ড্রয়িং চার্জ করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে সে এক পার্টনারটা 31 মার্চ 2020, বুঝতেই পারছো অ্যাকাউন্টিং ইয়ার 1 এপ্রিল 19 থেকে 31/3/20 মধ্যে। তো এই টাইমে এরকম টাইমে টাকা তুলেছে। দেখো ফার্স্ট মেতে 2019-এ 2,000 টাকা তুলেছে, আবার 1 আগস্ট 2019-এ 5,000 টাকা তুলেছে, 30 সেপ্টেম্বর 2000, 31 জানুয়ারিতে 6,000, 31 মার্চে 2,000। এবার এখান থেকে আমাদের কি বলেছে? ইন্টারেস্ট অন ড্রয়িং ক্যালকুলেট করতে হবে। তার মানে আমরা তো জানি, যেরকম আমাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল যখন বার করেছিলাম, আমরা দেখছিলাম আমাদের 10,000 টাকাটা কতক্ষণের জন্য বিজনেসে আছে। তাহলে এই ক্ষেত্রে বিজনেসও তাই দেখবে, আমার 2,000 টাকা কতক্ষণ হলো আমার যে এন্টারপ্রেনিয়ার বা আমার যে হলো ওনার, সে নিয়ে গেছে, মানে আমার টাকাটা কতক্ষণ আমার অন্য পাবলিকের কাছে আছে, মানে অন্য পার্টনারের কাছে আছে, একই ব্যাপার। তো তার জন্য আমরা কি করব? বেসিক যে পিআরটি ফর্মুলাটা হয় সেইটা ব্যবহার করেই আমরা করতে পারি। তো প্রথমে আমাদের কি আছে? 1 মে 2019, এবং আমাদের ইয়ার কবে শেষ হচ্ছে? 31/3/2020, তার মানে 2,000 টাকা ফার্স্টটা, 2,000 টাকা, এবং রেট কত? পিআর, আর কত? 15%, 15/100। এবার টিটা কত সেটা দেখে নিতে হবে। ফার্স্ট মেতে সে টাকা তুলছে, ঠিক আছে, আর এবং শেষ হচ্ছে সেটা কত? 31/3/20-তে। বছর শেষ হয়েছিল মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ঠিক আছে, বোঝা গেল? 11 মাস, তাহলে 11/12 কিছু একটা হবে। সেকেন্ড, 1 আগস্টের জন্য
2019, তাহলে 5,000 টাকা। অগাস্ট, জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। সেম ভাবে 15%, 8 মাসের জন্য কিছু একটা হবে। 3 নম্বর 30 সেপ্টেম্বর। 30 সেপ্টেম্বর তো চলে গেছে, মানে অক্টোবর থেকে কাউন্ট করব। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 6 মাসের জন্য 2,000 টাকা। 15%, 6 মাসের জন্য। ওকে, তো এরকম করে এইটাও দেখো 31 জানুয়ারি, মানে ফেব্রুয়ারি মার্চ 2 মাসের জন্য, এটা 31 মার্চ, মানে এটা কোনো কিছুই না। 31 মার্চে তুললো, ব্যাস, এটা জিরো। কেন স্যার? 31 মাসেই তো শেষ। কিছু একটা টাকা ছিল, কত টাকা ছিল? 2,000 টাকা। কোথায় গেল? ঠিক আছে, এতটা করে দিয়েছি, পুরোটাই করে দিই এই দুটোর জন্য আর কি। 4 নম্বরটা 31 জানুয়ারি 2020, 6,000 টাকা, তাহলে 6,000 টাকা। সেম ভাবে 15%, কত? 2/12। তারপর 5 নম্বরেরটা কত টাকা? কত আছে? 2,000 টাকা, তাহলে 2,000 টাকা 15%, কিন্তু কত? 0/12। তাই তো, আর তো শেষই হয়ে গেল। 0/12 করলে কি জিরোই চলে আসে, পুরো যদি জিরো গুণ হয়ে যায় তাহলে এখানে জিরোই আসবে। তাহলে এখানে এইসব কিছু কিছু করে করে হিসাব টিসাব করে টোরে যোগ করে কিছু একটা ফিগার আসবে, সেটা আমাদের কি হয়ে যাবে? ইন্টারেস্ট অন ড্রয়িং হয়ে যাবে। ওকে, বোঝা গেল? তো খুবই সিম্পল, জাস্ট সিম্পল। যখন আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যালকুলেট করছিলাম, তো তার জন্য আমি বলি প্রথম জিনিসগুলো ভালো করে বুঝে গেলে পরের আর কোনো সমস্যা হবে না। তো সেরকম ভাবেই আমরা করব। ওকে, তো দেখো এইটা বুঝতে পেরেছো সবাই? এতক্ষণ অবধি যেটা বলে এটা জানাও তো, যদি কিছু জিজ্ঞাসা করার থাকে করতে পারো। এইটা বুঝতে পেরেছো? জানো? বুঝেছো? বুঝেছো? কিছু জানাও, রিপ্লাই দাও কিছু, বা কিছু বলো, বা কিছু থাকলেও করতে পারো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, দাঁড়াও। তো ওকে, এটা বোঝা গেল। এবার হয়ে গেল এটা। এবার আরেকটা মেথড হয়। কি হয়? আরেকটা মেথড হয়। এইটা যেটা আমরা যেই মেথডটা চেক করলাম না, এই মেথডটাকে আমাদের কি বলে? সিম্পল মেথড। কি বলে? সিম্পল মেথড, সিম্পল ইন্টারেস্ট মেথড। ঠিক আছে, এবার আরেকটা মেথড হয়। কি মেথড হয়? সেটা খুবই সিম্পল মেথড, মানে সেইটা নাম সিম্পল না, সেটাকে বলা হলো প্রোডাক্ট মেথড। ঠিক আছে, এবার প্রোডাক্ট কথাটার মানে কি বলতো? প্রোডাক্ট কথাটার মানে হলো গুণফল। যে কোনো জিনিসের প্রোডাক্ট মানে হলো গুণফল। যাদের কম্পিউটার ছিল তাদের মনে রাখবে, ছিল না প্রোডাক্ট অফ সাম, পিওএস ফর্ম। তো সেটাকে কি বলে? প্রোডাক্ট। প্রোডাক্ট মানে কোনো জিনিসের আমাদের কি বলা হয়ে থাকে? গুণফল আমাদের বলা হয়ে থাকে। ওকে, তো প্রোডাক্ট মেথডে কি হয়ে থাকে? আমি যদি এই জিনিসটা যদি আমি প্রোডাক্ট মেথডে করি, তাহলে দেখতে কেমন লাগবে দেখো। এটা লক্ষ্য করে দেখো, এটা আমাদের ইন্ডিভিজুয়ালি না, ফিগারস গুলোকে নিয়ে ডিল করতে হচ্ছে। ইন্ডিভিজুয়ালি আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে। আমি ধরো ক্যালকুলেটর থাকতাম, সেটা ঠিক আছে, টাক করে বের করে দিচ্ছি, বা পুরো দুনিয়ার সবার কাছে ক্যালকুলেটর আছে। কিন্তু তোমাদের মানে ইয়ের মধ্যে, পরীক্ষার মধ্যেও হয়তো ক্যালকুলেটর ব্যবহার নেই, হয়তো কি মানে ক্যালকুলেটর ব্যবহার নেই, পরে আরো থাকে, বা কোনো কেউ জিনিসটাকে যখন একটা টাইমে কোনো মেথড এসেছিল সেটাকে আরো সিম্পলিফাইড করার জন্য ইজি হয়, তো তার জন্য বিভিন্ন ভাবে তো মেথড আবিষ্কৃত হয়। তো সেরকমই আরেকটা মেথড হলো প্রোডাক্ট মেথড, সেটা করা হয়েছে। সেটা দেখি এই প্রিন্সিপালটাকে ফলো করে করা হচ্ছে। দেখো কি ছিল আমাদের, যা কোথায় জানো, এই যে এগুলো ছিল। দেখেন আমাকে 3টে কলম বানিয়ে নিতে হয়, কলমের মতো। কি দেখো, একটা বানিয়ে নিতে ডেট, বেসিক ব্যাপার। ডেট মানে এই সময়, কখন কি তোলা হচ্ছে। একটা হয়ে থাকে রুপিস, অ্যামাউন্ট। ঠিক আছে, বোঝা গেল? আর একটা হয়ে থাকে কি, নাম্বার অফ মান্থ, মান্থ আপ টু, নাম্বার অফ মান্থস আপ টু, যতটা আমাদের ইয়ার এন্ডিং, আমাদের ক্ষেত্রে 31/3/20। ওকে, তোমার অঙ্কের ক্ষেত্রে আলাদা থাকবে। এবং কি করতে হবে? প্রোডাক্ট। এখানে কি করতে হবে? প্রোডাক্ট। এই দুটোর গুণফল। প্রোডাক্ট কি হবে? এটা ধরো আমি দিয়ে দিলাম এক্স, এটা আমার সুবিধা বোঝার জন্য এটা দিয়ে দিলাম ওয়াই। এই দুটোর গুণফল। ওকে, তো তোমাদের তো এমসিকিউ করতে হবে, তোমাদের তো এইসব কোনো ব্যাপার নেই। এই দুটোর গুণফল। বোঝা গেল? খুবই ইজি। এবার দেখো প্রথম ডেটটা কি আছে? 1 মে 2019। 1 মে
2019 এমন কত আছে 2000 টাকা। এবার কতটা সময় বাকি আছে 31/3 অবধি, আমরা এখন হিসাব করলাম কত 11। এবার আমি কি করব 11 আর 2 কে গুণ করে দেবো, কত হয়ে গেল 22,000। বোঝা গেল? তারপর সিমিলার ভাবে 1 আগস্ট 2019, 1 আগস্ট 2019 কতটা আছে 5,000। কত সময় বাকি ছিল 8, গুণ করে দিলাম কত হয়ে গেল 40,000। তারপর আমাদের কত ছিল 30 সেপ্টেম্বর 2019, 30 সেপ্টেম্বর 2019 2000 টাকা। ক মাস ছিল 6 মাস, দুটো গুণ করে দিলাম কত হয়ে গেল 12,000 টাকা। ওকে। তারপর 31 জানুয়ারি 2020 কত ছিল 6,000 টাকা, 2 মাসের জন্য কত হয়ে গেল 12,000 টাকা। তারপর ছিল 31 মার্চ 2020 কত ছিল আমাদের 0, মানে কত ছিল আমাদের 2,000 টাকা, সময় কত ছিল আমাদের 0, তাহলে গুণ করলে 0 কে। ওকে। এবার আমি কি করব, এটা সাম করে নেবো, এই প্রোডাক্টটার কি করে দেবো সাম করে নেবো, সাম মানে যোগফল করে নেবো, ঠিক আছে, সাম অফ প্রোডাক্ট করে নেবো। তাহলে কত হয়ে গেল 22,000, 40,000, 62,000, তাই তো 40 বা 62 আর এদিকে 24, তাহলে 62 আর 24 কত হলো 86,000, তাই তো 86,000 আমাদের এখানে চলে আসলো। বোঝা গেল? 86,000 টাকা আমাদের এখানে চলে আসলো। ওকে, একদম সিম্পল ব্যাপার, এর মধ্যে কোনো চিন্তার কোনো বিষয় নেই। 40, 52, 24, 64 আর এদিকে 80, 86,000। এবার এবার তোমরা যেই ফর্মুলাটা আমি বলেছিলাম সেই ফর্মুলাটার দিকে লক্ষ্য করো। কি ছিল ফর্মুলাটা? I ইকুয়ালস টু পি ইন্টু আর ইন্টু টি, তাই তো। পি আর টি বাই 100, ওই ক্লাস 10 এর মতো বাচ্চাদের মতো ওইভাবে ভাববে না, আর মানে ওই বাই 100ই হবে, ইগনোর করো, মানে 5%, তো 5/100 ওটা যত থাকবে 0.5 সেটা এখানে ডাইরেক্ট আছে, বাই 100 এর চিন্তায় ফাঁসতে হবে না। বোঝা গেল? এবার এই যে পি আর টি লেখা আছে, পি তো পি এর জায়গায়, আর ধরো কোনো একটা পার্সেন্টেজ হবে, ঠিক আছে। এবার টিটা কি হয়ে থাকে সাধারণত, হতে পারে টিটা হতে পারে কি কি টিটা আমাদের ভেরিয়েবল হিসেবে কি থাকে, বছর থাকে, বছর তো টি পি আর টির নিয়মই হলো টিটাকে বছর। এবার ধরো সেটা দিনে আছে, ধরো 30 দিন লেখা আছে টিটা, তখন আমরা কি করে নিই 30/365, তাই তো। যদি টি আমাদের থাকে 4 মাস, তখন আমরা কি করে নিই 4/12। ওকে, তার জন্য আমি এই টিটাকে কি লিখতে পারি, টিটাকে লিখতে পারি টি/12, টিটাকে কি লিখতে পারি টি/12, এরকম ভাবে লিখতে পারি। স্যার আপনি দিন লিখলেন না কেন 365, আমাদের অঙ্কের ক্ষেত্রে মাসই থাকে সাধারণত, তার জন্য টি/12 লিখলাম। ওকে। এবার এই জিনিসটা আমরা কিরকম আছে, তাহলে পি ইন্টু আর ইন্টু টি/12, কারণ এদের নিচে তো সব কটার নিচে 1 1 1 1 আছে। ওকে, এবার আমি পি আর টিটাকে একত্রিত ভাবে লিখলাম, তাহলে পি আর টিটাকে আমি একত্রিত ভাবে লিখলাম, লিখে দিলাম, ইন্টু আর লিখলাম, ইন্টু কি বললো 1/12। এই জিনিসটাকে পুরো এইভাবে লিখতে পারি, বুঝতেই পারছি, এই ওপরগুলোকে গুণ হয় 1/, বুঝতেই পারছো, হয়ে গেল। এবার তোমরা যদি লক্ষ্য করো, এই পি আর টি এর গুণফলটাই আমাদের কি বলতো প্রোডাক্ট, পি আর টি এর গুণফলটাই আমাদের প্রোডাক্ট। দেখো লক্ষ্য করো, এই পি আর এখানে টি, ঠিক আছে, এক্স ওয়াই লিখেছি, এটার গুণফলটাই হলো আমাদের কি প্রোডাক্ট, ঠিক আছে। তো তার জন্য এটা আমাদের কি হলো প্রোডাক্ট ইন্টু আর ইন্টু 1/12 ফর্মুলাটা। তার জন্য প্রোডাক্ট মেথডের ফর্মুলা আমাদের কি হয়ে থাকে, এইটা হয়ে থাকে, প্রোডাক্ট ইন্টু আর ইন্টু 1/12। বোঝা গেল? তাহলে প্রোডাক্ট মেথডের ক্ষেত্রে ফর্মুলাটা আমরা কি করে নেব, প্রোডাক্ট ইন্টু আর ইন্টু 1/12। বোঝা গেল? তাহলে প্রোডাক্টের ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যে প্রোডাক্টের যোগফল নেবো, অলে সাম নেব, ঠিক আছে, সাম নেবো অলে।
প্রোডাক্টের যোগফলটা নেব। তাহলে আমাদের অঙ্কের ক্ষেত্রে প্রোডাক্টের যোগফল কত পড়েছিল স্যার? ৮৬,০০০ টাকা ইন্টু আর কত ছিল স্যার? 15% ইন্টু স্যার 1/12। তার মানে এবার এটা যদি সলভ করি তাহলে কত দাঁড়াচ্ছে? ৮৬,০০০ ইন্টু 15% ডিভাইডেড বাই 12 কত? 1075। কত বেরোচ্ছে? 1075। তার মানে তুমি আগের অঙ্কটায় যদি এইগুলো ইন্ডিভিজুয়াল ক্যালকুলেট করে তুমি যোগ করতে সেইটাও কত আসতো? 1075ই আসতো। বোঝা গেল? আমি তো এটার মধ্যে বাবু ডেরিভেশনটা দেখালাম, এটা কেন এটা প্রোডাক্ট ইন্টু আর ইন্টু 1/12 আছে। মেন ফর্মুলাটা তোমরা এইটাই মনে রাখবে, প্রোডাক্ট ইন্টু আর ইন্টু 1/12। এটা করলে কি হয়, তুমি এইটা ভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার এইটা ভাবে একটু সময় বেশি লাগে, কিন্তু প্রোডাক্ট মেথডে করলে দেখো কত ইজি হয়ে গেল। তুমি লিখে নিলে ফটফট করে এটা গুণ করে লিখে দিলে, দেখো যোগটাও কত ইজি হলো। বসালে কোনো বাস 1/12 কাটাকুটি করে ইজিলি বার করে দিতে পারে। কিন্তু এটা ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করে 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 আসো তো কতটা লেন্দি হয়ে যাচ্ছে। বুঝতে পারছো তো? তার জন্যই প্রোডাক্ট মেথডটা আমাদের কাজে লাগে। তাহলে ইন শর্ট প্রোডাক্ট মেথড ডেট রুপিস, মানে এটা পি বলতে পারো, যতটা সময় বাকি আছে তোমার এন্ডিং যখন হচ্ছে ইয়ার এন্ডিং, তোমাদের ফার্মটা দেওয়া থাকবে প্রশ্নে, সেইটা আবার প্রোডাক্ট করবে, এবার যোগ করবে। ফর্মুলার প্রোডাক্ট সেমই, প্রোডাক্ট ইন্টু আর ইন্টু 1/12। এবার যদি 12 না থাকতো তাহলে হলো এটা দিন থাকতো, সে দিন অনুযায়ী আমাদের হতো। দিন থাকবে না, অত কমপ্লিকেটেড করবে না। এটা আমাদের কি থাকবে? দিন থাকলে তো কত বড় হয়ে যাবে গুণফল, এটা আমাদের মাসেই থাকবে। তাহলে প্রোডাক্ট ইন্টু আর ইন্টু 1/12। এবার প্রোডাক্ট বসিয়ে দিলাম, প্রোডাক্টের যোগফল, এটা সাম মনে রাখবে, পার্সেন্টেজ বসালাম, এটা কত? 1075। পুরো ওই যে পুরোটা এসে গেল, যে পুরোটাই, পুরোটার উত্তর আমাদের কাছে এসে গেল। দেখো এই ব্যাপারটা বুঝতে পেরেছো সবাই? এই ব্যাপারটা বুঝতে পেরেছো? এটা জানো, যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটাও বলতে পারো। প্রোডাক্ট ইন্টু আর ইন্টু 1/12, এটা বুঝেছো? প্রশ্ন থাকলেও বলতে পারো। একটা অঙ্ক দুই ভাবে করা যায়, একটা নর্মাল সিম্পল মেথডে, একটা প্রোডাক্ট মেথডে। এবার সিম্পল মেথডের ক্ষেত্রে কি হবে? সিম্পল মেথডে আমরা যেইভাবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যালকুলেট করেছি, পাতি পাতি জিনিস একদম, এই যতটা আমাদের কাছে হলো টাকা আছে, কত সময়ের জন্য আছে, কত পার্সেন্টেজ, এভাবে ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করতে 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 আসে। স্যার আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটালও কি প্রোডাক্ট মেথডে করতে পারতাম না? হ্যাঁ নিশ্চয়ই করতে পারতে, কিন্তু ইন্টারেস্ট অন ক্যাপিটালে দরকার পড়ে না। স্যার কেন দরকার পড়ে না? কারণ এই ইন্টারেস্ট অন ড্রয়িংস এর পরে আমরা আরেকটা জিনিস শিখবো, অ্যাভারেজ পিরিয়ড মেথড। সেই ক্ষেত্রে প্রোডাক্ট মেথডের কনসেপ্টটা লাগবে, তার জন্যই তোমাদের প্রোডাক্ট মেথডটা শেখালাম। বুঝতে পেরেছো? এমনিতে আমি কোনো বেকার বেকার স্ট্রেস বাড়িয়ে লাভ নেই। প্রোডাক্ট মেথডটা এর পরের একটা কনসেপ্ট আসবে, সেইটাই তোমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংস এর পরীক্ষায় বেশি বেশি করে আসবে। ওই জিনিসটা আমি এরপর শেখাবো বলে তার জন্য প্রোডাক্ট মেথডটা আমি শেখালাম। ওকে, তো প্রোডাক্ট মেথডটা খুবই সিম্পল একটা মেথড। গুণ করবে সময় দিয়ে, যতটা বাকি আছে ইয়ার শেষ হতে, এবং তোমাদের যতটা টাকা আছে তার যোগফল করবে, গুণ পার্সেন্টেজ ইন্টু 1/12। ব্যাস, এইটার থেকে আর কি কঠিন আছে? এটা কি কঠিন আছে? ঠিক আছে, এইটা হলো আমাদের প্রোডাক্ট মেথড। আমার কাছে বলেছিল এরকম করে যে হলো, এ ভাই বল এটা কত হবে? আচ্ছা ডেট লিখে দিলাম, ডেটের কলমে 1 মে, অগাস্ট, এগুলো লিখে দিলাম, এই যত যত সময় আছে মানে টাকা আছে লিখে দিলাম। লিখে এবার কতটা সময় বাকি আছে 1 মে থেকে 31/3/20 হতে কতটা বাকি, কতটা বাকি, কতটা বাকি, এরকম করে পরপর পরপর করে লিখে দিলাম। লিখে এবার গুণফল করবো, এটা গুণ, এটা গুণ, এটা গুণ করে নিলাম, যোগ করে নিলাম, যোগ করে ফর্মুলাতে। এইসব ভুলে যাও, যদি এইটা কারোর অত ডেরিভেশন না মনে রাখার দরকার ছেড়ে দেবে, জাস্ট দেখালাম এটা কি করে আসলো। ইন্টু আর ইন্টু 1/12 বসিয়ে দিলাম, ভ্যালু এসে গেল। কমার্সের স্টুডেন্টদের এইভাবেই বোঝায়, কিন্তু আমি এইভাবে বুঝাই না, কেন আমি জানি সবাই একটু বুঝতে চাইলে সবাই বুঝতে পারবে, আমি কখনো মুখস্থ টাইপের কিছু বুঝাই না, তো তার জন্য এটা করলাম। এটা মনে রাখবেন, হাটাও প্রোডাক্ট ইন্টু আর ইন্টু 1/12, ভ্যালু বেরিয়ে গেল। প্রোডাক্ট মানে এটা যোগফল, আর পার্সেন্টেজ 1/12 এসে গেল। স্যার এইভাবে করবো না, এইভাবেই করবো, করো এইভাবে, বেশি খাটতে হবে, বেশি হলো সময় লাগবে, একই ব্যাপার, যোগ করে সেটাই আসবে। ওকে, এবার ব্যাপারটা হলো এইটা কি হয়ে গেল, ইররেগুলার ড্রয়িং। ইররেগুলার মানে অসম, যেখানে আমাদের এই যে ইররেগুলার ড্রয়িংস ভিন্ন অঙ্কে বিভিন্ন সময় হয়, আর এই ক্ষেত্রে আমরা সিম্পল আর প্রোডাক্ট মেথড ব্যবহার করতে পারি। এবার একটা কি আছে, অ্যাভারেজ পিরিয়ড মেথড। একটা কি হয় আমাদের, অ্যাভারেজ পিরিয়ড মেথড। এবার অ্যাভারেজ পিরিয়ড মেথড আমাদের কি হয়ে থাকে,
অ্যাভারেজ পিরিয়ড মেথড হলো সেই মেথড যেটা প্রোডাক্ট মেথডেরই মতো, প্রোডাক্ট মেথডেরই বলতে পারি, মোটামুটি প্রোডাক্ট মেথডেরই আশেপাশে বলতে পারি। ঠিক আছে, প্রোডাক্ট মেথডেরই আশেপাশে বলতে পারি, সেটাকে বলে অ্যাভারেজ পিরিয়ড মেথড। সেইটাতে কি হয়, রেগুলার ড্রয়িংস এর ক্ষেত্রে, স্যার রেগুলার ড্রয়িংস বলতে আমি বললাম যে মিস্টার এক্স প্রত্যেক মাসের শুরুতে, ঠিক আছে, প্রত্যেক মাসের শুরুতে, এবার টাকা তো তুলতে হবে যখন তখন তো বললে হবে না, প্রত্যেক মাসের শুরুতে, at the beginning of each month কত, সে 10,000 টাকা করে তুলছে। ঠিক আছে, 10,000 টাকা করে তুলছে, তাহলে সে ধরো তার হলো ইন্টারেস্ট আছে কত, ধরো 10%, তাহলে তার ইন্টারেস্ট অন ড্রয়িংস কত হবে? কি বললাম আমি, বললাম যে মিস্টার এক্স একজন ব্যক্তি আছে, সে কি করছে, প্রত্যেক মাসের শুরুতে at the beginning of each month সে কত টাকা করে উইথড্র করছে বা ডিউ করছে, 10,000 টাকা, ধরো 1,000 টাকা করে, ঠিক আছে, 10,000 টাকা করে, 10,000 টাকা করে তুলছে, এবং ইন্টারেস্ট অন ড্রয়িংস এর পার্সেন্টেজ কত আছে, 10%। এবার বলো ইন্টারেস্ট অন ড্রয়িংস কত হচ্ছে? দেখো এইটায় কি বলছে, বলছে যে মিস্টার এক্স ধরো জানুয়ারি থেকে ডিসেম্বর, জানুয়ারি মাসের শুরুতে 10,000 টাকা তুললো, মানে জানুয়ারির 1 তারিখে, সিমিলার ভাবে ফেব্রুয়ারির 1 তারিখে আবার 10,000 টাকা তুললো, সিমিলার ভাবে মার্চের 10,000, এপ্রিল 10,000, মে 10,000, জুন 10,000, জুলাই 10,000, অগস্ট 10,000, সেপ্টেম্বর 10,000, অক্টোবর 10,000, নভেম্বর 10,000, ডিসেম্বর 10,000, প্রত্যেক মাসের শুরুতে 10,000 10,000 10,000 10,000 10,000 10,000 এরকম করে করে তুলেছে। এবার তোমরা যদি এইটাকে এই মেথডে করতে বসো, যদি এটাকে এই মেথডে করতে বসো, যে লিখলে 10,000 টাকা ইন্টু কত পার্সেন্ট, 10%, 10/100 ইন্টু জানুয়ারি মাসের শুরুতে তুলেছে, তাহলে ক মাসের জন্য খাটবে, জানুয়ারি থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পুরো 12 মাস, মানে 1 বছর, এটার কিছু একটা আসবে করে 1,000 টাকা। আবার এটা জানুয়ারি মাসের বেরোলো, আবার ফেব্রুয়ারি মাসের 10,000 টাকা ইন্টু 10%, ফেব্রুয়ারি মাসের থাকলে কি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 11 মাস, তাহলে 11/12 কিছু একটা আসবে। এইভাবে মার্চের, এরকম যদি করতে যাও বিরাট লম্বা ব্যাপার হয়ে গেল ভাই, অনেক, ওই সেই একই ব্যাপার, সিম্পল মেথডে যদি নামাতে যাও অনেক লম্বা ব্যাপার হয়ে গেল, তাই না? তো এইটা করলে প্রবলেম আছে। এবার তোমরা যদি প্রোডাক্ট মেথডে যাও, তাহলে প্রোডাক্ট মেথডেও যদি তোমরা করা স্টার্ট করো, বুঝবে ভালো করে, প্রোডাক্ট মেথডে করা যদি স্টার্ট করো, তুমি এখানে ডেট লিখবে, এখানে ধরো পি লিখলে, এখানে টাইম লেফট লিখলে, আর এখানে লিখলে তোমার পি ইন্টু টি, মানে প্রোডাক্ট, তাই তো? এবার জানুয়ারি মাসে আছে, এবার ধরো জানুয়ারি মাসে আছে, যেটা আমরা করলাম 1/1 ধরো 2020, ধরো সে কত টাকা তুলছে, সেমই তুলছে প্রত্যেকবার 10,000 টাকা, তাহলে কতক্ষণ পুরো বাকি আছে, 12 মাস, তাহলে 10 ইন্টু 12 করলে কত হচ্ছে, 1,20,000, ঠিক আছে। আবার 1/2/2020, 10,000 টাকা, কত, 11 মাস, 1,10,000, এরকম করে করতে 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 যোগ করে এসে তারপর তুমি এই যোগফল ইন্টু আর ইন্টু 1/12 করবে, বোঝা গেল?
এইটাও বড় হবে। স্যার কেন এরকম কথা বলছেন? আপনি তো এক্ষুনি বলে আসলেন যে হলো ওই যে নর্মাল মেথড যেটা সিম্পল মেথড ওইটা করার যদি না করতে চাও তাহলে প্রোডাক্ট মেথডে করতে হবে। কেন আমি বড় হবে বলছি, কারণ এইবার আমাদের কাছে যে সিচুয়েশনটা আছে না, এইটা এর থেকেও একটা ইজি মেথডে করা যায়, তো তার জন্য আমি বড় হবে বলছি। ওকে, এবার এর থেকে ইজি মেথডটা কি? সেটাই হলো আমাদের অ্যাভারেজ পিরিয়ড মেথড। সেটা আমাদের কি? অ্যাভারেজ পিরিয়ড মেথড। ঠিক আছে, অ্যাভারেজ পিরিয়ড মেথড। এটাতে কি হয়ে থাকে? এটাতে সেই একইভাবে লিখবো, কত টাকা তুলেছে? 10,000 টাকা। কত টাকা তুলেছে? 10,000 টাকা। এবার আমি যদি এখানে লিখে দেবো টাইম, আর এখানে লিখে দেবো যে হলো জাস্ট ডেটটা। ঠিক আছে, জাস্ট সিম্পল। দেখো ও প্রত্যেক মাসের শুরুতে তুলছে। যদি জানুয়ারির শুরুতে চলে তাহলে কতক্ষণ বাকি আছে? 12 মাস। ফেব্রুয়ারিতে শুরুতে তুললে কতক্ষণ বাকি আছে? 11 মাস। মার্চে করলে 10, জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাই না? প্র্যাকটিক্যালের সাথে ভাবো, জানুয়ারির 1 তারিখে তুললো তাহলে কত মাস বাকি? জানুয়ারিটা পুরো খাবে, ফেব্রুয়ারি পুরো খাবে, এরকম করে পুরো ডিসেম্বর অবধি পুরো 12 মাস। ফেব্রুয়ারির প্রথমে তুললো 11 মাস খেলো, মার্চের 10 মাস, এরকম করতে তো ডিসেম্বরের শুরুতে তুললো, তাহলে আর কত? পুরো 1 মাস পাবে। ব্যাস, বছর শেষ জানুয়ারিতে ডিসেম্বর হয়ে গেল। ওকে, তাহলে এবার লক্ষ্য করে দেখো কবার তুললো। কবার? স্যার একবার, দুবার, তিনবার, চারবার, যতবার দেখতে পাচ্ছ। স্যার 12 বার। তাহলে তোমরা কি করবে? 10,000 টাকা যতবার হয়েছে, 12 বার হয়েছে, সেটাকে গুণ করে দেবে। হয়ে গেল। ওকে, এবার সেটা কত চলে আসলো আমাদের? 1,20,000 টাকা এসে গেল। ওকে, ঠিক আছে। তার মানে 1,20,000 টাকা তোমার কাছে প্রোডাক্ট হয়ে গেল। মানে তুমি একটা ভাবো তোমার পি এর মতো হয়ে গেল, পি আর টি ফর্মুলাতে পি হয়ে গেল। এবার ইন্টু আর, আর কত আছে? 10%। কত বসিয়ে দেবে? 10/100। এবার টিটা কিভাবে করবে? টিটা কিভাবে করবে? টিটা কিভাবে করবে? যখনই আমাদের রেগুলার ড্রয়িংস হয়, মানে একটা নির্দিষ্ট ইন্টারভেলে, তাই না? দেখো প্রত্যেকটার মধ্যে গ্যাপ কত? 1 1 1 1। দেখবে প্রত্যেকটার মধ্যে গ্যাপ 1 দেখতে পারবে। ঠিক আছে, এবং টাকাটা কি? একই টাকা, 10,000 টাকাই বারবার 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 করে তুলছে। যখনই এরকম হয় একটা রেগুলার ইন্টারভেলে এবং একটা নির্দিষ্ট টাকা যখন ওঠে, তো তখন আমাদের কি হয়ে থাকে? তখন আমাদের কি হয়ে থাকে? অ্যাভারেজ পিরিয়ড মেথড হয়। তো এটার অ্যাভারেজ পিরিয়ডটা কি করে বসাবে? নিচে 12 লিখবে, আর উপরে থাকবে অ্যাভারেজ পিরিয়ড। এবার অ্যাভারেজ পিরিয়ডটা তুমি কি করে পাবে? অ্যাভারেজ পিরিয়ডটা তুমি এইভাবে পাবে, একদম প্রথমেরটা আর একদম শেষেরটা যোগ করে অ্যাভারেজ করবে। কত? 12 প্লাস 1 বাই কত? দুটোকে যোগ করলাম, তাই 2 দিয়ে ভাগ করলাম। তাহলে কত হয়ে গেল স্যার? 13/2 কত স্যার? 6.5। কত? 6.5/12। তাহলে এখানে আমরা কি দিয়ে দেবো? অ্যাভারেজ পিরিয়ডের জায়গায় কত বসিয়ে দেবো আমরা? 6.5। কত বসিয়ে দেবো আমরা? 6.5। তাহলে 6.5 এখানে আমরা বসিয়ে দিলাম। তার মানে স্যার আপনি এইটা বলতে চাইছেন যে 1,20,000 10% ইন্টু 6.5/12। স্যার এটা কি করে আসলো? আপনি কি করলেন? একটা রাফের মতো করে নিলেন, যে এই সময়টাকে লিখলেন, মানে ডেটটাকে লিখলেন, কখন কখন তুলছে। আপনি 1 তারিখে তুলছেন বলে এক বারবার লিখলেন না, এবং কতটা টাইম বেঁচে আছে আমাদের যখন ইয়ার শেষ হচ্ছে। জানুয়ারি প্রথমে তুললে 12 মাস বাঁচে আছে, এরকম করে করে আপনি হিসাব করলেন। করার পরে এই হিসাবেই দেখতে পাচ্ছেন কবার উঠলো, 12 বারই উঠলো। তার জন্য 12 দিয়ে সেই 10,000 টাকাকে গুণ করলো, 12 বার তুললো, তাহলে টোটাল টাকাটা পেয়ে গেলাম প্রোডাক্টের মতো। এবার আপনি পার্সেন্টেজ দিলেন বেসিক, এবং আপনি এবার টাইমটা দেবেন /12। এবার টাইমটা দেওয়ার টাইমে আমি কি বলেছেন? আপনি অ্যাভারেজ পিরিয়ড লিখতে। এবার অ্যাভারেজ পিরিয়ড কি করে পাবে? প্রথমে যেটা থাকবে
এবং শেষে যেটা লেফট আউট পড়ে থাকছে এই হিসাবটা করার পর স্যার আপনি যেভাবে করলেন সেইটাকে অ্যাভারেজ বার করে আপনি বসিয়ে দেবেন। তো এইটার যখন আপনি ক্যালকুলেশন করবেন তখন এইটার আপনার হয়ে দাঁড়াচ্ছে কত, 1,20,000 ইন্টু 6.5 বাই 12 ইন্টু 10%, কত, 6,500 টাকা। কত হয়ে দাঁড়াচ্ছে, 6,500 টাকা। তার মানে স্যার এই অঙ্কটার জন্য আপনার ইন্টারেস্ট অন ড্রয়িংস কত হয়ে দাঁড়ালো, 6,500 টাকা। আপনি যদি স্যার ওই প্রোডাক্ট মেথডেও যদি বার করেন না তখনও 6,500 বেরোবে। আপনি যদি স্যার ওই নর্মাল মেথডেও বার করেন না তখনও 6,500 বেরোবে। আপনি এই মেথডটা করলেন কারণ কারণ এই মেথডের মধ্যে আমাদের খুব শর্টে আমরা বার করে নিতে পারলাম খুব তাড়াতাড়িতে, এবং এই মেথডের দ্বারা তোমাদের পরীক্ষাতে এমসিকিউ 1 নম্বর সলভ করতে হবে। 1 নম্বরের জন্য অত বড় তো ক্যালকুলেশন করবে না, তার জন্য এই মেথড যদি না জানো তোমরা করতে পারবে না। বোঝা গেল? আর স্যার এই মেথডটা কখন কাজে লাগবে, যখন আমাদের ইকুয়াল মানে রেগুলার ড্রয়িং হবে, মানে ইকুয়াল ইন্টারভেল এবং ইকুয়াল অ্যামাউন্ট। যেরকম দেখতে পাচ্ছি স্যার আমি এখানে 12 মাসে একবার তুলে 11 মাসে, মানে প্রত্যেক 1 মাস অন্তর অন্তর বা প্রত্যেক 3 মাস অন্তর অন্তর, প্রত্যেক 4 মাস একটা ফ্যাশন ফলো করা হচ্ছে। আর সমান টাকা তুলছে, 10-10 করেই তুলছে, 5-5 করেই তুলছে, 3-3 করে। কিন্তু যদি এর মধ্যে থেকে একটা বিগড়ে যায়, ধরুন স্যার 2,000 তুলছে কিন্তু 1 মাস করে করে তুলছে, হবে না। বা ধরুন স্যার 2,000ই তুলছে, কখনো 1 মাস পর হলো, কখনো 3 মাস, হবে না। আমাকে রেগুলার ড্রয়িং হতে হবে। রেগুলার ড্রয়িং মানে ইকুয়াল ইন্টারভেল ইকুয়াল টাকা। বোঝা গেল? এইভাবে আমাদের হয়ে থাকে। এবার ধরো কারোর মানে এইটাও প্রশ্ন আছে, স্যার আপনি শেষেরটা আর শুরুরটা যোগ করে আপনি কি করে করলেন? আপনার তো হিসাব মতে পুরোটার অ্যাভারেজ করা দরকার। ঠিক আছে, আপনার তো প্রশ্ন তো অনেকের থাকে বাচ্চাদের মনে, তবুও বলে দিচ্ছি স্যার আপনার তো অ্যাভারেজ পিরিয়ড মানে পুরোটার আপনি অ্যাভারেজ করুন, মানে এই একটা দুটো তিনটে পুরোটাকে যোগ করে আপনি 12 দিয়ে ভাগ করুন। তোমার একটা মজার ব্যাপার লক্ষ্য করো, যখন কোন একটা সিরিজ যদি পরপর থাকে না, ধরো এরকম আছে 4, 5, 6, 7, ঠিক আছে, ধরো এটার আমাকে অ্যাভারেজ বার করতে বলছে, তাহলে 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ করে 4 দিয়ে ভাগ, তাহলে এটা করলে কত হচ্ছে, 9, 9 6 15, 15 প্লাস 7 কত হয়ে গেল, 22। তাহলে 22/4 করলে কত হচ্ছে, 5.5। 5.5 এটা হলো তো, এটা অ্যাভারেজ। কিন্তু আমি যদি এরকম করি না, এই প্রথমেরটা নিয়ে নিই এবং শেষেরটা নিয়ে নিই, এইটারই এই মালটারই করছি, খালি প্রথমেরটা নিয়ে নিই এবং শেষেরটা নিয়ে নিই, যোগ করে যদি আমি 2 দিয়ে ভাগ করি, দেখো 5.5 আসছে। তার মানে যখন কোন একটা সিরিজ যদি পুরো পরপর ফর্মে থাকে না, একদম পরপর পরপর কন্টিনিউ হচ্ছে, মানে 4 5 6 7 8 9 10 11 12, এখানে লোক 12 11 10 9 8 7 6, এটা পর পর ফর্মে আছে, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং যা কিছু থাকতে পারে, মানে কমের দিকেও যেতে পারে বা বেশির দিকেও যেতে পারে, যা কিছু থাকে, তখন আমরা ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্টটাকে নিয়ে যদি বাই 2 করি তাহলে আমাদের এভারেজ সেমই থাকে। তাই এগুলো সিরিজ সিকোয়েন্সের চ্যাপ্টার থাকে ম্যাথামেটিক্সের, তার ব্যাপার। তো যাই হোক, আমাদের অত ইন ডিটেলে যেতে নেই, কিন্তু এই জিনিসটা যে কেউ বুঝতে পারবে, সে অঙ্ক তার আছে না আছে সেসব ফ্যাক্টর নেই, এই জিনিসটা যে কেউ বুঝতে পারে, লজিকটা বোঝা গেল? লজিক তো আমি বলে দিলাম কেন আমরা ফার্স্ট আর লাস্টটা নিয়ে করে থাকি। বোঝা গেল? এইভাবে আমাদের হয়ে থাকে। এবার যদি তুমি ভালো করে দেখো, এটা তো তোমাদের পুরো বোঝালাম এই ব্যাপারটা, কিন্তু ব্যাপারটা খুবই সোজা। মিস্টার এক্স বিগিনিং অফ ইচ মান্থে তুলেছে 10,000 টাকা করে 10% করে। এবার যদি তোমাদের এই মেথডে করতে পারে, জানুয়ারি ফেব্রুয়ারি লিখে দিলাম, ফাটা করে সাজালাম, উপর নিচে যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, এভারেজ পিরিয়ড পেয়ে গেলাম, হিসাব করে বার করে দিলাম। বোঝা গেল? এইভাবে আমাদের হয়ে থাকে। এবং আমরা আরেকটা অঙ্ক দেখি, যদি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এই দেখো, এইটা তোমাদের বই থেকেই আমি নিয়েছি, এই যে এই গ্রেডেড বইটা থেকে। দেখো বলছে আ পার্টনার ডিউ 300 এট দ্য এন্ড অফ ইচ মান্থ। বলছে একটা পার্টনার ডিউ 300 টাকা প্রত্যেক মাসের শেষে, এবং ইন্টারেস্ট কত, 6% পার অ্যানাম অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট। তাহলে এটা কি ধরনের ড্রয়িং, রেগুলার নাকি ইররেগুলার? স্যার আপনি বলেছিলেন রেগুলার ড্রয়িং কি করে বুঝতে হবে, যে টাকা সমান হতে হবে। এখানে স্যার ও 300 টাকা করেই তুলছে প্রত্যেকবার। ইয়েস স্যার, টাকা সমান। স্যার শুধু টাকা সমান হলে হবে না, দেখতে হবে গ্যাপটাও এক আছে নাকি প্রত্যেক মাসের শেষে। হ্যাঁ স্যার, গ্যাপটাও এক আছে, প্রত্যেক মাসের শেষে শেষে তুলছে, তার মানে এটা স্যার রেগুলার ড্রয়িং। তার জন্য এখানে আমরা অ্যাভারেজ পিরিয়ড মেথড ব্যবহার করব। তাহলে চলো এখানে আমরা ব্যবহার করি। দেখো এবার ডাইরেক্ট আমি বলছি, তাহলে ফর্মুলাটা আমরা কি জানি, যে একটা প্রোডাক্ট নিয়ে নেবো, মানে পি আমাদের ক্ষেত্রে আর ইন্টু এপি বাই 12, অ্যাভারেজ পিরিয়ড বাই 12। এবার দেখো কত আছে, 300 টাকা করে এট দ্য এন্ড অফ ইচ মান্থ। ওকে, তাহলে 300 টাকা করে এন্ড অফ ইচ মান্থ কি, জানুয়ারি শেষে তুলছে। ঠিক আছে, জানুয়ারি শেষে তুলছে, তাহলে
কতক্ষণ খাবে? 11 মাস, তাই না? জানুয়ারি শেষে তুললো, জানুয়ারি মাসে 31 তারিখ তুললো, তাহলে কি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 11 মাস খেলো। স্যার যদি এরকম থাকে এপ্রিল থেকে মার্চ 31, একই ব্যাপার ভাই, 12 মাস। তুমি নিজের মাথাতে এপ্রিল থেকে 31 মার্চও ধরতে পারো বা জানুয়ারি থেকে ডিসেম্বরও ধরতে পারো, কোনো ফ্যাক্টর না, 12 মাসেরই হিসাব হচ্ছে। ঠিক আছে, তাহলে ফেব্রুয়ারির ক্ষেত্রে স্যার 10 মাস, বুঝতে পারছো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চের ক্ষেত্রে একটা ফ্যাশনটা অলরেডি বুঝে গেছো, 9 মাস। কেন মার্চের শেষে তুলে দেবে? এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, সরি, এপ্রিল, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 9 মাস। ঠিক আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এপ্রিলের ক্ষেত্রে 8 মাস, বুঝতে পারছো তো? জানুয়ারির 31 তারিখে তুললো, তাহলে 31 তারিখটা বানচাল হয়ে গেল, তাহলে ফেব্রুয়ারি থেকে কাউন্টিং শুরু হবে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 11 মাস। আবার ফেব্রুয়ারির লাস্ট তারিখে তুললো, 28 হোক, 29 হোক, যাই হোক, হলো। ফেব্রুয়ারিটা এলিমিনেট হয়ে গেল, মার্চ থেকে আবার হচ্ছে, এইভাবে হতে থাকছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, বুঝতে পারছো তো? নভেম্বর, নভেম্বরের শেষে তুললো, 1 মাস বাকি হলো, ডিসেম্বরের শেষে তুললো কি 0, বোঝা গেল? জানুয়ারি শেষে তুললো 11 মাস, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। ডিসেম্বরের শেষে তুললো, আর তো বাকি রইলো না, পুরো 0। ডিসেম্বরের শেষে আগে একটা অঙ্কতে উদাহরণে দেখালাম। তাহলে এবার তাহলে কবার তুললো টাকা টোটাল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12 বার টাকা তুলেছে, তাহলে 300 ইন্টু 12 হয়ে গেল, ইন্টু আর কত ছিল? 6%, 6/100। এবার অ্যাভারেজ পিরিয়ড, স্যার কি প্রথমেরটা শেষেরটা যোগ করুন, 11 প্লাস 0/2 কত? 5.5। তাহলে কত হয়ে গেল? 5.5/12। স্যার এবার এটার ক্যালকুলেশন করুন, কত হচ্ছে? 300 ইন্টু 12, 3600 ইন্টু 6% ইন্টু 5.5/12, কত হয়ে গেল? 99 টাকা। ইন্টারেস্ট অন ড্রয়িংস কত হয়ে গেল? 99 টাকা। দেখো অপশন আছে ডি এরটা, কত হয়ে গেল আমাদের? 99 টাকা। বোঝা গেল? এরকম বিভিন্ন আছে। কোয়ার্টার, কোয়ার্টার মানে কি? কোয়ার্টার মানে হলো কোনো ভ্যালুকে যদি তুমি 1/4 দিয়ে গুণ করো, পৃথিবীর যে কোনো ভ্যালুকে, সেটাকে কোয়ার্টার বলে। তাহলে আমরা একটা মান্থে ডিল করছি, যদি কোনো 12 মাসে 1 বছর হয়, আমি যদি 1/4 দিয়ে গুণ করি, তাহলে কত হচ্ছে? 3 মাস। তাহলে প্রত্যেক 3 মাসকে আমাদের কি বলে? কোয়ার্টার। মানে জানুয়ারি থেকে মার্চ একটা কোয়ার্টার, এপ্রিল, মে, জুন একটা কোয়ার্টার, জুলাই থেকে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর একটা কোয়ার্টার, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর একটা কোয়ার্টার। এরকম করে 4টে কোয়ার্টারে আমাদের 1 বছর হয়ে থাকে। তো সেইটার ক্ষেত্রে কিভাবে হয়ে থাকে, বুঝতে পেরেছি? এইভাবে আমাদের লজিক বিল্ড হয়, কখন তুলছে, কি তুলছে, প্রথমে তুলছে, মিডিলে তুলছে, শেষে তুলছে, এইভাবে আমাদের হয়। ধরো মিডিলে তুলছে, মাসের মিডিলে, তাহলে একটা মাস কত? 30 দিনের হয়, তাহলে হাফ করে নাও, তাহলে 1 মাসের মিডিলে তুলো কত? 1.5, তাই না? হয়ে থাকে 1 মাস তুলো, তার মিডিলে 0.5। এগুলো করতে করতে তোমাদের মাথায় আসবে। কিন্তু তোমরা বলো আগে লজিকটা বুঝতে পেরেছো? যে লজিকটা আমি বললাম এতক্ষণ, ইন্টারেস্ট অন ড্রয়িং ক্যালকুলেট করার বিভিন্ন সিনারিওতে, এই যে লাস্টে যে লজিকটা বললাম, এভারেজ পিরিয়ড মেথডটা, এটা তোমরা বুঝতে পেরেছো? যে এভারেজ পিরিয়ড ইকুয়াল ইন্টারভেল ইকুয়াল টাইমে থাকলে, এবং এটা আমরা রানিং এ বানিয়ে নিতে পারবো। বল এটা বুঝেছো কিনা বলো? ঠিক আছে, তো আমার এখানে চ্যাটটা শো করছে না, কিছু মানে কিছু ইয়ে হয়েছে, প্রবলেম হয় অনেক সময় মাঝে মাঝে। তো যাই হোক, আমার এখানে চ্যাটটা আসছে না, কারণ আমিও লিখছি, হয়তো ইন্টারনেট কিছু ইস্যু হবে, সেটা আমি একটা জিজ্ঞাসা চিহ্ন দিলাম, আমার এই দিক দিয়ে আসছে না, যদি তোমাদের কাছে আওয়াজ যাচ্ছে। যাই হোক, আমি ধরে নিলাম তোমরা বুঝেছো। ঠিক আছে, যদি অসুবিধা থাকে তোমরা আমাকে মাইক অন করেও কিছু বলতে পারো। ওকে, হয়ে গেল। তাহলে এইভাবে আমাদের কি করে ইন্টারেস্ট অন
ড্রয়িংস কাজ করে। এবার ঘটনা হলো স্যার এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখো কখন বলছে পার্টনার ডিউ 5 at the end of each quarter, at the end of each quarter, ওকে। এখানে ধরো 3000 at the middle of each quarter হয়ে গেল। এরকম বিভিন্ন সিনারিওস আছে, এখানে কি থাকে বিভিন্ন সিনারিওস আছে, ওকে। তো এই বিভিন্ন সিনারিওস এর জন্য আমরা রানিং বানিয়ে নিতে পারি, আমি তোমাদের শিখিয়ে দিলাম এক্ষুনি বানিয়ে। দেখুন বলছে একটা পার্টনার ডিউ 3000 at the middle of each quarter, ইচ কোয়ার্টার মানে কি প্রত্যেক 3 মাস, মানে 3 মাসের মিডিলে, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। সে ফেব্রুয়ারির মিডিলে তুলছে, ঠিক আছে, ফেব্রুয়ারির মিডিলে, তার কতক্ষণ বাকি রয়েছে এইদিকে 1.5 মাস, আর বাকি বাকি কত, বাকি মানে 10.5 মাস, এরকম করে বিভিন্ন হিসাব হয়, ঠিক আছে। হিসাব করে করে যেভাবে শেখালাম ওইভাবে আমাদের বেরিয়ে আসবে, যেভাবে বললাম অ্যাভারেজ পিরিয়ড এইভাবে বার করা। কিন্তু এইগুলোর তো আমি শিখিয়ে দিলাম এইভাবে তোমরা করবে, এবং এই মেথডটা তোমরা জানবে, এই মেথডেই করলে তোমাদের কোনো অঙ্ক আটকাবে না। কিন্তু এর জন্য একটা কি হয়ে থাকে, অলরেডি বানানো একটা টেবিল অলরেডি অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে, অলরেডি একটা বানানো টেবিল অ্যাভেলেবেল থাকে। তো যারা হলো এইটাতে এরকম করে করতে একটু প্রবলেম হবে, তো তাদের জন্য আমাদের কি অলরেডি বানানো টেবিল অ্যাভেলেবেল থাকে। সেটা ফর্মুলাতে তোমরা দেখতেই পারলে, ফর্মুলাতে আমরা দেখতেই পারলে যে ইন্টারেস্ট অন, ঠিক আছে। তো ফর্মুলা দেখতেই পারলে ইন্টারেস্ট অন ড্রয়িং, টোটাল ড্রয়িং ইন্টু রেট ইন্টু অ্যাভারেজ পিরিয়ড বাই 12, যখন অ্যাভারেজ পিরিয়ডের ক্ষেত্রে আসলো, ঠিক আছে। এবার টাইম লেফট আফটার ফার্স্ট ড্রয়িং, টাইম লেফট আফটার লাস্ট ড্রয়িং বাই 2। এবার দেখো এখানে কি আছে, মান্থলি ড্রয়িং ফর 12 মান্থস, বিগিনিং অফ এভরি মান্থ। দেখো আমরা 6.5 করলাম না, 6.5/12, তার ডেরিভেশনটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। মিডিল অফ এভরি মান্থ 6/12, সেটা ডেরিভেশনটাও করবে, একই আসবে। এন্ড অফ এভরি মান্থ, আমরা এন্ড অফ এভরি মান্থ এক্ষুনি করলাম না, 5.5/12, 99 টাকা যে হিসাবটা আসলো, ঠিক আছে। এবার কেউ যদি মান্থলি ড্রয়িং করে এবং কবার টাকা তুলছে, 12 বার, তার জন্য যে টাকাটা হবে ধরো 100 টাকা, সে 12 বার তুললো, কত হয়ে গেল 1200। তারপর মান্থলি ড্রয়িং ফর 6 মান্থস, 6 মান্থস মানে কি 6 মাসের জন্য, সে জানুয়ারি থেকেও তোমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জানুয়ারি থেকে জুনও ভাবতে পারো, বা জুলাই থেকে ডিসেম্বরও ভাবতে পারো, মানে 6 মাসের জন্য। সে 6 মাসের শুরুতে তুললো, শেষে তুললো, তার জন্য 3.5, 3, 2.5 এরকম ভাবে চার্ট অ্যাভেলেবেল আছে, ওকে। এবার যদি সে কোয়ার্টারলি তোলে, কোয়ার্টারলি মানে প্রত্যেক 3 মাস, তাহলে কত 4 বার তুলবে, আমি এক্ষুনি শিখিয়ে দিলাম, এখানে এক্ষুনি শিখিয়ে দিলাম যে কোয়ার্টার মানে যে কোনো পৃথিবীর যে কোনো ভ্যালুকে 1/4 করলে সেটাকে কোয়ার্টার বলে। আমাদের এখানে মান্থে ডিল করছি, মান্থের 1/4 করলে 3 মাস আসছে। তাহলে জানুয়ারি থেকে মার্চ একটা এইখানে একবার তুললো, তারপর এপ্রিল থেকে এই জুন জুলাই যা হচ্ছে এখানে একবার, তো টোটাল 4 বার তুলবে, 3, 4, 12। তো সেটা যদি শুরুতে তোলে তখন 7.5, সেটা যদি মিডিলে তোলে তখন 6, সেটা যদি এন্ডে তোলে তখন 4.5। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এইভাবে অলরেডি চার্টও অ্যাভেলেবেল আছে, কিন্তু আমি কখনোই এই চার্ট ধরে করতে বলি না, কারণ কারণ এই চার্ট ধরে তুমি করতেই পারো, চার্ট ধরে অনেকে মেজরিটি স্টুডেন্টরাই করে, তুমি যেটা মনে রাখতে পারো তাহলে ভালো, চার্ট ধরে করে নিলে। কিন্তু পরীক্ষার মধ্যে মানে টুইস্ট মুইস্ট করে দেবে না, তখন দেখবে একটু তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো তার জন্য এই চার্টের মধ্যে থেকে যে সবসময় আসবে সেরকম কথাটা নিজেরাই নিজেদের মতো করে বানিয়ে দিল সিচুয়েশন, তখন তোমার যদি এই লজিকটা মাথার মধ্যে অলরেডি অ্যাভেলেবেল থাকে, যে এই লজিকটা কি করে ডিল হচ্ছে, কি করে আমরা ক্যালকুলেট করি, টাইম লেফট করে করে কি করে ক্যালকুলেট করি, লাস্ট আর ফার্স্ট আরটা যোগ বিয়োগ মানে যোগ করে ইয়ে করে, তো তাহলে তুমি অঙ্কটাকে নামাতে পারবে। তো তার জন্য আমি সবসময় এই জিনিসটার উপর ফোকাস করতে বলি, এই লজিকটার উপর, এই লজিকটার উপর সবসময় ফোকাস করতে বলি। ওই লজিকেরই শর্টকাট দেখো 5.5 আমরা করলাম না, তো এবার যেমন তোমার মুখস্থ আছে, হ্যাঁ স্যার এই তো কি বলেছে, যে হলো হ্যাঁ এই তো বলেছে তো এই যে এট দ্য এন্ড অফ ইচ মান্থ, আচ্ছা এন্ড অফ ইচ মান্থ 5.5/12, হ্যাঁ ইয়েস, 12 বার তুলবে 36 ইন্টু 6 5.5/12, হ্যাঁ মনে আছে, ইজি আছে, মনে রাখো, মনে রাখতেই পারো। কিন্তু আমি ভাই মনে রাখি না, আমি তোমাকে জিজ্ঞাসা, তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো স্যার, তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে স্যার আপনি বলুন তো এইটা হলো কি হবে, এই যে বিগিনিং অফ ইচ মান্থ, অন্য স্যারেরা মনে আছে, অন্য ধরো কোনো স্যার আছে তোমাদের স্যার কার স্যার স্কুলের স্যার, তাদের মনে আছে, আমার ভাই মনে নেই, আমার সারা জীবনেও কোনোদিনও মনে নেই, কেন আমি মনে রাখিনি, তার জন্য আমার মনে নেই। আমি রানিং এ বানিয়ে বলতে পারবো, আমি নাহলে বলতে পারবো না, আর তার জন্য আমি এটা জীবনে ভুলবো না।
ঠিক আছে, পার্থক্যটা বুঝতে পারছো তো? আমি জীবনে ভুলবো না, কারণ আমি তো মনে রাখার থেকে আমি বিরতি নিয়ে নিয়েছি, তার জন্য আমি ভুলতেও পারবো না কোনো জিনিস, আমি বুঝে গেছি। তো তার জন্য সবাইকে বলবো এইসব এইসব জিনিসের মধ্যে না গিয়ে তোমরা বোঝাতে ফোকাস করো। আর যদি কারোর অতিরিক্ত অসুবিধা হচ্ছে বুঝতে, এক দুবার দেখে নিলে লেকচারটা বুঝে যাবে, অঙ্ক দেবো অঙ্ক করবে, আবার জিজ্ঞাসা করবে, বুঝে যাবে। তবুও যদি অসুবিধা হচ্ছে তখন এটা তোমরা মুখস্থ করতে পারো। ঠিক আছে, এটা আমি গ্যারেন্টি দিতে পারছি না যে পরীক্ষার খাতায় এর মধ্যে থেকে এসে যাবে, বিভিন্ন সিচুয়েশন বানিয়ে দিতে পারো। ধরো দিনের দিয়ে দিল, মাস দিল না, দিনের দিয়ে দিল, তখন তো তুমি জানোই না যে এইটার চার্টে অ্যাভেলেবেল, তখন তোমাকে নিজেই ক্যালকুলেটিভ মাথাতে বার করতে হবে। তো এরপরে তোমরা যদি প্রফেশনাল কোর্সে যাও বা বিকম টিকম করো না, সেখানে অঙ্ক বেসিসে সব জিনিসপত্র হবে, এখানে ওরকম বেসিসে হবে না। তো তার জন্য এই জিনিসগুলো তোমাদের লজিক্যালি মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো এইটাই ছিল আমাদের কি ইন্টারেস্ট অন ড্রয়িংস, এই জিনিসটাই আমাদের ছিল ইন্টারেস্ট অন ড্রয়িং। তো তোমরা এখানে দেখতে পারো, এই চার্ট ফলো করলে করতে পারো, এই যে চার্ট, এই চার্ট দেখতে পারো, তোমাদের বইতেও অ্যাভেলেবেল আছে। এখানে আমি তো এই নোট প্রোভাইড করেই দেবো, এক পুরোটা হয়ে যাক চ্যাপ্টারটা। এবং এটা তো আমি বললাম যে সিম্পল মেথডে, প্রোডাক্ট মেথডে, এইগুলো সব ব্যাপার। কিন্তু তোমাদের আসবে পরীক্ষায় কোনটা, এই যে এইগুলোই আসবে। সিম্পল মেথডে আসার চান্সেস খুব কম আছে, আসবে এইগুলোই। এই যে বলছে না, এই যে আ পার্টনার ডিউ 3000 এট দ্য মিডিল অফ ইচ কোয়ার্টার, সাবজেক্ট টু ইন্টারেস্ট 12% পার অ্যানাম। ব্যাপারটা বুঝতে পারছো তো? কি বলছে, 3000 টাকা করে প্রত্যেক কোয়ার্টারের মিডিলে, তার মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, বুঝতে পারছো তো? এই জিনিসটা আছে। এবার এখানে আমাকে যদি বলে, আমাকে যদি এখানে বলে যে প্রত্যেক কোয়ার্টার, মানে এরকম জায়গায় গিয়ে সে একবার তুললো, আবার এরকম জায়গায় গিয়ে সে একবার তুললো, আবার এরকম জায়গায় গিয়ে সে একবার তুললো, আবার এরকম জায়গায় গিয়ে সে একবার তুললো। বোঝা গেল? ওকে, তো এইভাবে আমাদের হিসাব হবে যে মিডিল অফ ইচ কোয়ার্টার, তাহলে কোয়ার্টার কত, 3 মাস, 3 মাসের মিডিল কত, 1.5 মাস, তাহলে 1.5 মাস এইখানে লেফট হয়েছে, তাহলে 1.5 মাস, তাহলে কত, 10.5 মাস ফার্স্টেরটা হলো। আবার পরেরটাতে এইদিকে 1.5 মাস, কত হয়ে গেল, 6, 7.5 মাস। আবার এখানে 1.5 মাস, কত হয়ে গেল, 4.5 মাস। আবার এখানে 1.5 মাস। এইভাবে আমাদের হয়ে গেল। তাহলে ফার্স্ট আর লাস্টারটা পেয়ে গেলাম, মানে 10.5 প্লাস 1.5/2, মানে 6/12 এরকম একটা কিছু আসছে। তো আমরা দেখি এখানে কি আমাদের মিলছে কিনা, হতে পারে তাড়াহুড়োতে করেছি, আর একবার রিচেক করে নিতে হতো। ঠিক আছে, দেখো দেখো মিডিল অফ ইচ কোয়ার্টার, দেখো 6/12 চলে আসলো। আমার কোনো চার্ট মনে রাখার কোনো দরকার নেই, আমি কেন চার্ট মনে রাখতে যাবো, আমি কেন মনে রাখবো চার্ট? ঠিক আছে, আমার লজিক আছে আমার কাছে, আমি কেন চার্ট মনে রাখবো? ঠিক আছে, তো এইভাবে আমাদের কাজ হয়ে থাকে। তোমরা আমি তোমাদের কয়েকটা অঙ্ক দিয়ে দেবো, প্র্যাকটিস করবে, কিছু অসুবিধা হবে জিজ্ঞাসা করবে, নেক্সট ক্লাসে আমি সলভ করাবো, বুঝে বুঝতে পেরেছো? আমাকে কিছু মনে রাখতে হবে না, আমি চার্ট অলরেডি আমার দরকার নেই, কারণ আমি লজিক জানি, তোমরাও সেটাই জানবে, নাহলে ফেসে যাবে পরীক্ষায়। কারণ এত কিছু মনে রেখে পরীক্ষায় দিতে যাবে, এরপরে ডিবেঞ্চার আছে, এই আছে, আরো 10টা ফর্মুলা আছে রেশিওর চ্যাপ্টারে, এত মনে রাখা সম্ভব না। ওকে, তো যাই হোক, আমাদের এই টপিকটা ইন্ডাস্ট্রিয়াল ড্রয়িং শেষ। আর যদি তোমরা আমাকে ইন্ডাস্ট্রিয়াল ড্রয়িং এর জার্নাল জিজ্ঞাসা করো, তাহলে তোমরা নিজেরাই বলতে পারবে। এইটাই তো আর বাকি আছে। ইন্ডাস্ট্রিয়াল ড্রয়িং এর জার্নাল কি, ইন্ডাস্ট্রিয়াল ড্রয়িং কি, পার্টনারদের চুনা, ফার্মের প্রফিট, ফার্মের প্রফিট। তাহলে ফার্মের প্রফিট হলে কি, আমাদের পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট কি হয়ে যাবে, কি হয়ে যাবে, আমাদের ডেবিট হয়ে যাবে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আমাদের কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। ফার্মের প্রফিট পার্টনারদের চুনা, আমি তো বলেছিলাম পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট হওয়া মানে কমছে, টু আইওডি, এটা অ্যালাউ করলাম। এবার এটা ট্রান্সফার হবে পিএল এ, তাহলে পিএল মানে কি, ফার্মের রেসপেক্টেড অ্যাকাউন্ট, তাহলে পিএল ফুলে ফেপে উঠছে, তার জন্য পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট আমাদের কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। একটা নমিনাল অ্যাকাউন্ট, ইনকাম হচ্ছে ফার্মের জন্য, ক্রেডিট হয়ে যাবে, এবং ইন্টারেস্ট অন ড্রয়িংসটা আমাদের ডেবিট হয়ে যাবে। ওকে, দেখো আইওডি কেটে গেল, আলটিমেট হলো কি, পার্টনার্স ক্যাপিটাল টু পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, এটা ইন্টারেস্ট অন ড্রয়িংস এর এন্ট্রি হয়ে গেল। পার্টনার্স ক্যাপিটাল পার্টনারদের চুনা লাগছে, কমছে বলে, ডেবিট টু
ফার্মের ইনকাম হচ্ছে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। ওকে, তো এই দুটো এন্ট্রি সেপারেট করে দেখাতে পারো, তাহলে ডাইরেক্ট একটা এন্ট্রি দিতে পারো, পার্টনার্স ক্যাপিটাল টু পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। এটা তোমাদের এমসিকিউ থাকবে, এটা তো নিজেদের হাতে করতে হবে না, এমসিকিউ থাকবে, দেখবে ওইখানে অপশনে কি অ্যাভেলেবেল আছে সেই অনুযায়ী দেবে। কিন্তু এইখানে এই ক্যালকুলেশন, হ্যাঁ ভাই কোথায় কি হচ্ছে, এখানে কি আছে, এখানে কি বলেছে, এইগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, যে 500 টাকা মিডিল অফ ইচ মান্থ, এই সেই হ্যান ত্যান এইসব, এইগুলো আমাদের জানতে হবে। বোঝা গেল? তো এইটা আমাদের আইওডি কমপ্লিট হয়ে গেল। এরপর কমিশন স্যালারি ওই পার্টটা আছে, তারপর একটা ফুল ফ্লেজড অ্যাপ্রোপ্রিয়েশন, ওই হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েশন পার্টনার্স ক্যাপিটাল দিয়ে ফুল ফ্লেজড একটা অঙ্ক দেখিয়ে দেবো, কিছু মিসলেনিয়াস অঙ্ক করে দেবো, এই চ্যাপ্টার শেষ, গুডউইলে চলে যাবো, আর দুটো ক্লাসের মধ্যে গুডউইলে চলে যাবো। ওকে, তো এইটা ছিল আমাদের টোটাল টপিক আজকের হয়ে গেল। আমি আইওডি দিয়ে কিছু এমসিকিউস দিয়ে দেবো, তোমরা করে ওটা আমাকে জানাতে পারো। ঠিক আছে, তো চলো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। বাই, টাটা।